আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হোসেন। 24 ঘন্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে রেকর্ড 17 শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে 1456 শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। 15 মার্চ থেকে হামের উপসর্গে এ পর্যন্ত 311 শিশু প্রাণ হারিয়েছে। নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাম ও এর উপসর্গ নিয়ে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে এখনও ভিড় করছেন রোগীর স্বজনরা। স্থানীয় চিকিৎসকদের রোগ নির্ণয়ে বিলম্ব ও ভুল চিকিৎসায় জীবনের ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি হাসপাতালের লোকবল সংকটে ভোগান্তি দীর্ঘায়িত হচ্ছে। পেশার প্রয়োজনে বাবা সন্তানের পাশে থাকতে না পারায় হামের সঙ্গে অসম লড়াইয়ে নামছেন মায়েরা। আর আসাদের রিপোর্ট। কষ্ট মানে কি বলবো, বাচ্চা যখন ভাই চিকরা কান্না করে তখন ভাই কি বলবো আপনাকে। রাতে কালকে তো ভর্তি হয়েছে 5টার সময়, সারা রাত তোরা নিয়ে ঘুমাইতে পারতেছি না, ও বারবার চিকরাইতেছে। সন্তানের হাম আক্রান্তের বর্ণনা দিতে গিয়ে এভাবেই নিজের অসহায়ত্ব তুলে ধরেন একজন মা। স্বামী কাজের প্রয়োজনে ব্যস্ত থাকায় রাজধানীর ডিএনসিসি হাসপাতালে হামে আক্রান্ত শিশুকে নিয়ে প্রত্যেক মাকে নামতে হচ্ছে জীবন বাঁচানোর লড়াইয়ে। আমাদের যে পরীক্ষাগুলো দিছে, ওর আব্বু তো চাকরি করে, এখন আস্তে আস্তে না আসলে পরীক্ষাগুলো করাবো আমরা। পরে কালকে 5টা বাজে আইসি, আপনার স্যালাইন দিছে 8টা, মানে প্রায় 9টার সময় আমাদেরকে স্যালাইন দেওয়া হয়েছে। এতক্ষণ আমরা বসে আইছিলাম। হঠাৎ আর কি খুবই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। টয়লেট প্রচুর হচ্ছে যেমন, যার কারণে আবার শ্বাসকষ্ট হচ্ছে। নিজেদেরই বুঝে নিতে হয় আর কি, এটাই আর কি সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে মায়েদের কাছে আর কি, সবচেয়ে বেশি চ্যালেঞ্জের। প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগীদের চাপ বাড়ছে এই হাসপাতালটিতে। অভিভাবকরা বলছেন স্থানীয় পর্যায়ে রোগ নির্ণয়ে সময়ক্ষেপণ হচ্ছে, ফলে বাড়ছে জীবনের ঝুঁকি। এমনকি ডিএনসিসি হাসপাতালেও ক্যানোলা পরানোর দক্ষ জনবলের ঘাটতির কথা জানান তারা। প্রত্যেকটা বাচ্চা এরকম হইতেছে যে কারো রক খুঁজে পাচ্ছে না, সে নাকি দিতে পারছে না, পায়ে কতক্ষণ ঘুরে, হাত কতক্ষণই করে, এখন আবার হাতে ক্যানোলা পড়েছে, হাত ফুলে উঠছে। বাচ্চারা টলারেট করতে পারে খুব কম, আর এই বয়সে বাচ্চাদের হচ্ছে ভেইনগুলা সহজে কাজ করে না, খুঁজেও পাওয়া যায় না, সেজন্য ওদের খুব কষ্টর মাধ্যমে ক্যানোলা পরানো হয়। আর গায়ে ছোটো ছোটো দেখছি কি গোটা গোটা হচ্ছে। তারপর স্থানীয়ভাবে ডাক্তার দেখাইছি, উনি বললো কি যে আপনার এই অ্যালার্জি থেকে। পরে দেখি বাসায় নিয়ে গেছি, পরে আস্তে আস্তে বাড়তেছে। সদরে ভর্তি করছি মতন দেখি আমার বাচ্চা মানে আরও হইতেছে, সুস্থ হইতেছে না। পরে ওনার কাছে আবার গেলাম, এবারে উনি ঢাকার ঠিকানা দিয়ে দিল এই হসপিটালের। হামের প্রাদুর্ভাবের সঙ্গে সঙ্গতি রেখে রাজধানী সহ দেশের হাসপাতালগুলোতে দক্ষ জনবলের সংখ্যা বাড়াবেন কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বৈধতাও চ্যালেঞ্জ করা হয়। এদিকে 24-এর গণ অভ্যুত্থানে অংশ নেয়া 208 জন ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের কেন ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন উচ্চ আদালত। এছাড়াও দেশের সাব রেজিস্ট্রার অফিসে সিসি ক্যামেরা প্রতিস্থাপনেও রুল দেন হাইকোর্ট। মুদাসসির আলীর প্রতিবেদন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রণীত আইন গঠিত সংস্কার কমিশন এবং দেশীয় ও আন্তর্জাতিক চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সোমবার রিটের বিষয়ে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। মূলত অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডে কোনো অসঙ্গতি কিংবা দুর্নীতি ছিল কিনা তা খতিয়ে দেখতেই এই রিট আবেদন বলে জানান মহসিন রশিদ। সরকারের কাছে যে একটি কমিশন গঠন করা দরকার, আন্ডার দি কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট, গঠন করে ইউনূস সাহেবের যত অপকর্ম আছে সবগুলি তদন্ত হওয়া দরকার। এছাড়াও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। রিটকারী আইনজীবী মাইদুল ইসলাম পলক জানান, চুক্তিটি অযৌক্তিক, অবকাঠামোর দিক থেকে অসম এবং জাতীয় স্বার্থ পরিপন্থী। এখানে বাংলাদেশ শেল এই 32 পাতার কন্ট্রাক্টে আছে হলো 131 বার, আর ইউএস শেল মানে ইউএস এটা করবে এটা আছে হলো মাত্র 6 বার।
এই যে অসম চুক্তি বা কন্ট্রাক্টের যে ভারসাম্যের যে জায়গাটা, এটা আমাদের মনে হয়েছে যে এটা এক ধরনের মানে ডিক্টেটর টাইপ কন্ট্রাক্ট। এদিকে জুলাই আন্দোলনে ভূমিকা রাখার কারণে প্রবাসে কারা নির্যাতন ভোগ করে দেশে ফেরত আসা 208 প্রবাসী জুলাই যোদ্ধাদের প্রত্যেককে কেন 25 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 208 জনের মধ্যে সে সময় একজনের মৃত্যুও হয়েছে। যে তারা যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে এই আন্দোলনে শরিক হওয়ার জন্য, তাদেরকে পুনর্বাসন এবং ক্ষতিপূরণের জন্য এর প্রেক্ষিতে আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অধীনে একটি বিশেষ কমিটি করা হয়, যেখানে 4 জন উপদেষ্টা ছিলেন। এই উপদেষ্টা কমিটির কাজ ছিল একটি ক্ষতিপূরণ তাদেরকে কেন দেওয়া হবে না এই মর্মে একটি রিপোর্ট প্রদান করা, কিন্তু অদ্যাবধি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর ফলশ্রুতিতে আমরা রিট পিটিশন দায়ের করি। অন্যদিকে দেশের সব সাব রেজিস্ট্রার অফিসে কেন হাই রেজুলেশন সিসি ক্যামেরা স্থাপন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। করাপশন যতটা পারা যায় আর কি কমিয়ে নিয়ে আসা যাবে, এবং এই সিসিটিভি ক্যামেরা বাংলাদেশে যে এভিডেন্স অ্যাক্ট আছে এই এভিডেন্স অ্যাক্টে কভার করে। এদিকে সোমবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে আসেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মুদাসসিরা আলী, মোহনা সংবাদ, ঢাকা। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বন্ধ কারখানাগুলোর ভবিষ্যৎ নির্ধারণে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংরক্ষিত নারী আসনের সদস্যরা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নবনির্বাচিত নারী এমপিদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। এ সময় দেশের উন্নয়নে কাজ করার প্রত্যয় জানান সংরক্ষিত নারী এমপিরা। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সদস্যরা। এ সময় সঙ্গে ছিলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নারী সংসদ সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সংসদকে প্রাণবন্ত করার পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন নবনির্বাচিতরা। নারী সদস্যরা এখানে শপথ গ্রহণ করেছেন যে তারা বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, জাতীয় সংসদকে কার্যকরী করার ক্ষেত্রে এবং জাতীয় সংসদকে সত্যিকার অর্থেই সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত করতে তারা তাদের ভূমিকা রাখবেন। দলের পক্ষ থেকে নারী আসনের সদস্যদের জন্য পূর্ণ সমর্থন থাকবে বলেও জানান মির্জা ফখরুল। তাদের এই শপথ এবং তাদের এই আজকে যে তারা এসছেন তাদেরকে আমরা সমর্থন করেছি। আমরা আশা করি যে তারা তাদের ভূমিকা যথাযথভাবে পালন করবেন। এদিকে দেশের উন্নয়ন এবং সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করেন নারী এমপিরা। আমি মনে করি যে আমার দায়িত্ব একটু বেশি, যেহেতু দীর্ঘ বছর যাবৎ মানুষের সাথে থেকেছি, সেই কারণেই আমি সেই পবিত্র দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করতে চাই। যেই আইনগুলোতে দুর্বলতা আছে, বিশেষ করে 1000 বছরের পশ্চাৎ নারীর জন্য যে আইনগুলা বিলম্বিত করে বিচারের ক্ষেত্রে, এই সব জায়গায় আমি নিজেও অ্যাডভোকেট, এই সব জায়গাকে বেশি করে প্রায়োরিটি দেব। বিগত কয়েকটি সরকার দেশকে ত্রুটিপূর্ণভাবে পরিচালনা করেছে বলেও অভিযোগ করেন তারা। বিগত দিনে প্রতিটা জিনিসই ত্রুটিপূর্ণ ছিল। বাংলাদেশের 50% নারী, সেই নারীকেই তারা ধরে নিয়ে যে তারা ধর্ষণ করত। আমরা চেষ্টা করব নারীকে সেরকম একটা নারী বান্ধব কর্মসংস্থানের জায়গা তৈরি করা। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। তৃণমূলে বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসকদের নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। আর হাওরে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তৈরি করে সরকার আর্থিক সহায়তা দেবে বলে জানান কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। এছাড়া 3 মাসের মধ্যেই কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এবং ডিসেম্বরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। জেলা প্রশাসক সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় দিনে 7 সেশনে জেলা প্রশাসকদের সঙ্গে 24 মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবরা বিভিন্ন প্রস্তাবনা নিয়ে মতবিনিময় করেন। পরে সাংবাদিকদের ব্রিফিং করেন মন্ত্রী, প্রতিমন্ত্রীরা। এ সময় তারা জানান, তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করতে এবং কেন্দ্রীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশে তো প্রত্যেকটা জেলায় কিছু না কিছু পর্যটন স্থান আছে, সেটাকে কিভাবে সংস্কার করা যায়, নতুন পর্যটকদের আকর্ষিত করার জন্য কিভাবে এটাকে গড়ে ওঠানো যায়, সে ব্যাপারে আলাপ আলোচনা। তার মধ্যে যেমন চলে আসছে মনপুরার কথা। সব মিলিয়ে বিমান এবং পর্যটন মিলিয়ে যে কথাগুলি হলো, আমার মনে হয় জেলা প্রশাসক বৃন্দ সবাই উৎসাহিত হয়েছে এবং তারা আমাদের সঙ্গে কাজ করবে। তৃতীয় সেশনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট 8 বিভাগের সচিব ও প্রতিমন্ত্রী। পরে ভেঙে পড়া অর্থনীতি পুনর্নির্মাণের পাশাপাশি উন্নয়ন বাজেট দুর্নীতিমুক্ত ও গুণগত মান বজায় রেখে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। গুণগত মান বজায় রেখে দুর্নীতি কমিয়ে এই সব প্রকল্পগুলো বাস্তবায়ন, এটা একটা কিভাবে তার জন্য প্রাতিষ্ঠানিক যোগ্য ব্যবস্থা তৈরি করা যায়, সেইগুলো নিয়ে আলোচনা হয়েছে। এর আগে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে সংস্কৃতি মন্ত্রী সাংবাদিকদের জানান, দেশে নতুন করে আরও প্রত্নতত্ত্ব অনুসন্ধান করার পাশাপাশি পুরনো শিল্পকলা ভবন এবং লাইব্রেরি সংস্কার করতে জেলা প্রশাসকদের পরামর্শ দেওয়া হয়েছে। তারা কোথাও বলছে যে আমাদের অডিটোরিয়াম লাগবে, কোনো জেলা বলছে যে আমাদের এই জেলাটা এই বিষয়গুলোকে মানে সংস্কার করা দরকার, মানে প্রাচীন নিদর্শনগুলো, এই সমস্ত আলাপ আলোচনা মোটামুটি। মধ্যাহ্ন বিরতির আগে সম্মেলনে অংশ নিয়ে কৃষিমন্ত্রী বলেন, বন্যায় প্লাবিত নিম্নাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রধানমন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান করা হবে। আর বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখতে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এই স্টোরেজ ফ্যাসিলিটি তৈরি, স্ট্র্যাটেজিক রিজার্ভ তৈরি, সমন্বিত একটা বাজার ব্যবস্থাপনা, এই সমস্ত আমাদের আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে তাদের আমরা সংক্ষেপে ধারণা দিয়েছি। হাওড় এলাকাতে যেই সমস্ত কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমরা এরই মধ্যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল এবং অন্য তহবিল থেকে, দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে আমরা একটা অ্যামাউন্ট অফ মানি আমরা ওটা লিস্ট করা হচ্ছে। জেলা প্রশাসকদের এই সম্মেলন মাঠ পর্যায়ে গতি বাড়াতে ভূমিকা রাখবে বলেও জানান মন্ত্রী, প্রতিমন্ত্রীরা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বর্তমানে কারাগারে থাকা সাংবাদিকদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারই অভিযোগ এনেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, ফ্যাসিবাদ আমলে সংগঠিত অন্যায় অত্যাচারের সঙ্গে এদের কারো কারো বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ আছে। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। তবে সাংবাদিকরা যাতে অন্যায়ের শিকার না হন সে বিষয়টি নিশ্চিত করার কথাও বলেন তিনি। সরকারের হাতে তারা সবাই গ্রেপ্তার বরণ করেছেন এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিগত সরকার অভিযোগ এনেছে যে তারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এবং মূলত ফ্যাসিবাদী আমলে যে গণতান্ত্রিক সংগ্রামের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে তাকে সহযোগিতা করার অভিযোগও কোনো কোনো সাংবাদিকের বিরুদ্ধে আছে। আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে সাংবাদিকদের জন্য যেটা ন্যায্য সেটার ব্যবস্থা আমরা গ্রহণ করব। তবে আইনের শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির প্রথম সভা শেষে একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলার উন্নয়ন ও মাদক নিয়ন্ত্রণে যৌথ অভিযান পরিচালনা করা হবে। পুলিশের বর্তমান পোশাক মানানসই নয়, তাদেরকে আগের পোশাকে ফেরত আনার পরিকল্পনার কথাও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ জামালপুর পৈতৃক নিবাসে পৌঁছেছে। বিকেলে তার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স গ্রামের বাড়ি মাদারগঞ্জের লালডোবায় পৌঁছায়। মেধাবী এই শিক্ষার্থীর অকাল ও নৃশংস মৃত্যুতে এলাকায় নেমে এসেছে বিষাদের ছায়া। বাদ মাগরিব লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। পিশাচের হাতে এই ঘটনা ঘটছে, যে পিশাচের জন্য সর্বোচ্চ শাস্তি হয় এটা যেন নিশ্চিত করে দেশের সরকার এবং বাংলাদেশের সরকারের কাছে আমার এটাই আশা। নেহাপাড়া করে ওই দেশে যা উন্নতি হবো দেহে আপনারা আমাদের ছেলেটারে মৃত্যু করে দেশে পাঠাইলেন। লিমন পড়াশোনা করতে গিয়েছিল আমেরিকায়, সে অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। দর্শক, এ বিষয়ে আরও জানাতে জামালপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান রিয়াদ। রিয়াদ, আর কিছুক্ষণ পরেই তো জামিলের জানাজা অনুষ্ঠিত হবে, তো সব মিলিয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। দর্শক, সংযোগটি না পাওয়ায় আমরা ফিরছি আবার সংবাদে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফলে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। বেশিরভাগ আসনে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস। এদিকে কেরালা রাজ্যে এগিয়ে আছে মুসলিম লীগ। তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে আছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলগা ভেট্রি কাজাগাম। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। পশ্চিমবঙ্গ বিধানসভার 293টি আসনের মধ্যে 192টিতে এগিয়ে আছে বিজেপি। নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল এগিয়ে আছে 95টি আসনে। এছাড়া একটি আসনে এগিয়ে আছে বামপন্থী সিপিএম এবং 5টি আসনে অন্যান্য প্রার্থীরা। তবে লড়াই চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির উপর অভিযোগ এনে তিনি বলেন, অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পর তা বন্ধ করে রেখে দিয়েছে। কল্যাণীতে ধরা পড়েছে 7টি মেশিন, যেখানে কোনো মিল নেই। ইলেকশন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে নিজের ইচ্ছে মতো খেলছে বলে অভিযোগ করেন তিনি। অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ, আমরা সবাই আপনাদের সাথে আছি। এবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সামগ্রিকভাবে রাজ্য জুড়ে ভোটের ফলাফলের যে চিত্র উঠে আসছে, এগুলোকে শুভেন্দু জনগণের জয় এবং স্পষ্ট জনগণের রায় হিসেবে অভিহিত করেছেন। যেসব আসনে জয়ের আশা ছিল না, সেখানেও বিজেপি অপ্রত্যাশিতভাবে ভালো ফল করছে বলে দাবি করেন তিনি। হিন্দু ইভিএম বিজেপি, মুসলমান ইভিএম टीएमसी, मालदा, मुर्शिदाबाद, उत्तर दिनाजपुर छोड़ के वहाँ मुस्लिम लोग कांग्रेस को फेवर कर। এদিকে কেরালা রাজ্যে বিজেপি 2 আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোটের শরিক ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ একাই 23টি আসনে এগিয়ে রয়েছে। ফলাফলের এই ধারা রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় বার্তা দিচ্ছে। অন্যদিকে তামিলনাড়ুতে ভোট গণনায় বিপুল ভোটে জয়ী হয়েছেন দক্ষিণী সুপারস্টার থালাপাতি বিজয়, আর 110টি আসনে এগিয়ে আছে টিভিকে। আসামে মোট আসন 126টি, এর মধ্যে 99 আসনে এগিয়ে আছে বিজেপি। অন্যদিকে পুদুচেরিতে মোট 30 আসনের 22টিতে এগিয়ে আছে বিজেপি। কংগ্রেস এগিয়ে 5টি আসনে, অন্যরাও 3টি কেন্দ্রে শক্ত অবস্থান ধরে রেখেছে। ঐশী আলম, মোহনা সংবাদ। দর্শক, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী জামিল আহমেদের জানাজা বাদ মাগরিব অনুষ্ঠিত হবে। এ নিয়ে আরও জানাতে জামালপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান রিয়াদ। রিয়াদ, জানাজার সবশেষ কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। আসলে গরিব অসহায় মানুষের জীবনের একটাই স্বপ্ন থাকে, সেটা হচ্ছে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কিন্তু তার ছেলেকে সে আমেরিকা যা পাঠায়, সেই জীবনের স্বপ্নটুকু যেন তার নিমিষেই ধ্বংস হয়ে গেল। জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বড়ইতলা ইউনিয়নের
লালদোবা গ্রামের। এখন আমি অবস্থান করছি যে জহুরুল হকের বড় ছেলে হিমেলের যে আজকে এই লাস্ট আসা হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখা চাই যে তার এই মরদেহটা কিন্তু উপস্থিত জামালপুরে তার নিজস্ব বাসভবনে এসে উপস্থিত হয় 3:40 তার উপস্থিত হয়। এই জানাজার নামাজে কিন্তু তার স্থানীয় এলাকাবাসী এবং দূর দূরান্ত থেকে তার আত্মীয় স্বজন কিন্তু ইতিমধ্যে এই জানাজার নামাজে শরীকের জন্য উপস্থিত হচ্ছেন। যে আমি আজ যদি আর একটু জানিয়ে রাখি মাহমুদ আপনার মাধ্যমে মহানগর টেলিভিশনের দর্শকদেরকে, যে ঘটনাটা আসলে আমাদের এই হৃদয় বিদায়ক ঘটনাটা ঘটেছে সেই লিওনের 2014 সালে গাজীপুর মওনা মডেল হাই স্কুল থেকে এসএসসি ও 2016 সালের বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে 2024 সালে জুলাই মাসের দিকে ইউপিএইচডি করার জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা কন্টে কিন্তু চলে যায়। এই চলে যাওয়ার যেন তার এই জানাজার তার এই কিন্তু তার সহকর্মী তার সহ রুমমেট কিন্তু তার জীবনের একটা কাল হয়ে দাঁড়িয়েছিল। যে সহকর্মী তার এই রুমমেটই কিন্তু ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে তিনি গ্রেপ্তার হয়েছেন। এই এলাকাবাসীর সাথে কথা বলেছি, এলাকাবাসী কিন্তু জানিয়েছেন যে এই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের হচ্ছে একমাত্র কামনা, যে এই নিখুঁত মরদেহটা তার শাস্তিটা প্রাপ্যটা পায়। এই ছিল সর্বশেষ থেকে সংবাদ। মাহমুদুল হাসান, মহড়া সংবাদ। তারেক রহমান দেশের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী যিনি পরিচ্ছন্নতা কর্মীদের কথাও ভাবেন বলে মন্তব্য করেছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। সকালে পরিচ্ছন্নতা কর্মীদের ব্যক্তিগত সুরক্ষায় রেইনকোট বিতরণ করে ডিএনসিসি। বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, গেল ঈদে প্রধানমন্ত্রী দেশের 12 সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের বোনাস দিয়েছেন। আসন্ন ঈদেও এটি অব্যাহত থাকবে। এটি শুধু বোনাস নয়, বরং কর্মীদের জন্য সম্মান প্রদর্শনের একটি নজির। দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 6 জন। ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় ট্রাক পিকআপ ভ্যানের সংঘর্ষে 2 জন নিহত ও 2 জন আহত হয়েছেন। এদিকে ময়মনসিংহে ট্রাকের চাপায় অটোরিকশার 4 যাত্রী নিহত ও 4 জন আহত হয়েছেন। সোমবার দুপুর 11:15টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। খেলার খবর ক্রিকেট। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণের পর বেশ কয়েকটি বিষয়ে পদক্ষেপ নিয়েছেন তামিম ইকবাল। মূলত বাংলাদেশের খেলা দেখতে আসা দর্শকদের সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ শুরু করেছেন তিনি। দর্শকদের ওয়াশরুম অপরিষ্কার থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেন তামিম। পরিচ্ছন্নতা কর্মীরা তাদের প্রাপ্য বেতন পাচ্ছেন না। বিসিবি দৈনিক মজুরি 650 টাকা দিলেও পরিচ্ছন্নতা কর্মীরা পান মাত্র 300 টাকা। দুপুরে ডিপিএল এর উদ্বোধনী দিনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তামিম। বিসিবিরই লোকজন এই 30-40 জন ক্লিনার দিচ্ছে। ওই কোম্পানি টাকাটা বিসিবির থেকে নিয়ে বিসিবির লোকজনকে দিচ্ছে। ওই টাকাটা নিয়ে সে টাকাটা নিয়ে তার মতো করে ক্লিনারদেরকে দিচ্ছে, আর যার প্রফিটটা তা রেখে নিচ্ছে। তো তখন আমি ওই ক্লিনিং সার্ভিসকে বললাম, মানুষকে আমি বললাম যে ভাইয়া আপনাকে 650 টাকা করে দেওয়া হয়। আপনি তো এখানে ফ্রি সার্ভিস দিতে আসেন নাই, আপনি এখানে লাভ করবেন বা আপনার কিছু খরচ টরচ থাকবে। 300 টাকা 400 টাকা ডেলি ইনকাম করে এদের থেকেও টাকা খেতে হবে, মানে এদের থেকেও আমার টাকা চুরি করতে হবে। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। 24 ঘন্টায় হাম ও উপসর্গের রেকর্ড 17 শিশুর মৃত্যু। হাসপাতালে ভর্তি প্রায় 1,500। লোকবল সংকটে চিকিৎসায় বাড়ছে ভোগান্তি। ইউনূস সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিট। প্রবাসী জুলাই যোদ্ধাদের ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের স্বপ্রণোদিত রুল। বাজার স্থিতিশীল রাখতে ডিসিদের নজরদারি বাড়ানোর নির্দেশ। হাওরে ক্ষতিগ্রস্ত চাষিদের আর্থিক সহায়তার ঘোষণা। এবং ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির ঝড়, ক্ষমতা হারানোর শঙ্কায় মমতার তৃণমূল। তামিলনাড়ুতে সুপারস্টার বিজয় থালাপতির বাজিমাত।
এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে